আমার মায়ের সুন্দরী প্রিয় বান্ধবী আমার সন্তানের মা হয়ে গেছে। সত্যি বলতে গেলে পুরো দোষটা আমারও নয়। সবকিছু মাত্র ৩ দিন আগেই শুরু হয়েছিল। ব্রেকআপের পর আমি সোজা বাইরে চলে গিয়েছিলাম শুধু মাথাটা একটু হালকা করার জন্য। তখনই কিছুটা নেশাগ্রস্ত এক মেয়ে টলমল পায়ে আমার কাছে এলো আর ফ্লার্ট করতে লাগল। কিছুক্ষণ পরেই আমাদের দুজনের ভাইব মিলে গেল। আমরা একই মানসিক অবস্থায় চলে এলাম এবং বুঝতেই পারলাম না কখন আমরা দুজনে একটা হোটেলের রুমে পৌঁছে গেলাম। সবকিছু একটা নেশাতুর ঝাপসা স্মৃতির মতো ছিল। পরের দিন সকালে যখন আমার চোখ খুলল, সে চলে গিয়েছিল, যেন সে কখনোই সেখানে ছিল না। আমার কাছে তার কোনো পরিচয় বা কোনো সূত্র ছিল না। সকালের রোদ পাতলা পর্দার ভেতর দিয়ে আসছিল এবং সরাসরি চোখে এসে ভিজছিল। হ্যাংওভারের কারণে আমার মাথা ফেটে যাচ্ছিল। আমি অনেক কষ্টে উঠলাম এবং বিছানার চাদরের হালকা ভাঁজ দেখেই বুঝতে পারলাম যে গতরাত কোনো স্বপ্ন ছিল না। আমার নাম লিনচেন। আমি ২২ বছর বয়সী জিয়াং ইউনিভার্সিটির একজন জুনিয়র স্টুডেন্ট। মাত্র ২৪ ঘন্টা আগে পর্যন্ত আমি একজন বেচারা লুজার ছিলাম যাকে সবার সামনে অপমান করা হয়েছিল। সু কিন নামের সেই মেয়েটার পেছনে আমি ৬ মাস ধরে ছুটে নিজের সবটুকু দিয়ে দিয়েছিলাম। তখন গিয়ে সে রাজি হয়েছিল এবং তারপর ইউনিভার্সিটি গেটের পাশে মিল্ক টি শপের সামনে সবার মাঝে সে আমার কিনে দেওয়া ড্রিঙ্কসটা মাটিতে ফেলে দিল। সে আমাকে গরিব বলল আমি নাকি কখনোই তার লাইফস্টাইল অ্যাফোর্ড করতে পারব না। আর তারপর অহংকার করে বলতে লাগল যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের ধনী ছেলে ওয়েং হু কোনো চিন্তা ছাড়াই তার জন্য লেটেস্ট আইফোন কিনে দিতে পারে, আর আমি একটা লিপস্টিক পর্যন্ত অ্যাফোর্ড করতে পারি না। রাগে আমার হাত কাঁপছিল। ৩ মাসের রিলেশনশিপে আমি আমার সব উপার্জন তার উপর উড়িয়ে দিয়েছি, নিজে অনেকটা সন্ন্যাসীর মতো জীবন কাটিয়েছি, আর বিনিময়ে ব্রোক লুজার তকমা পেয়েছি। আমি শুধু একটা তেতো হাসি দিয়ে বললাম, তোমার সুগার ড্যাডির সঙ্গে তোমার ভালো কাটুক, এবং সেখান থেকে চলে এলাম। সেই রাতে আমার রুমমেট আমাকে দেখে বুঝতে পারল যে আমি ভেঙে পড়েছি, এবং সে আমাকে জোর করে রোজমেরি ক্লাবে নিয়ে গেল, শহরের সবথেকে বিখ্যাত এবং হট ক্লাব। আমার একদমই মুড ছিল না, কিন্তু কয়েকটা ড্রিঙ্কসের পর সবকিছু ঘুরতে লাগল। সুকিনের কথাগুলো মাথায় বাজছিল, তুমি একজন অকেজো গরিব স্টুডেন্ট। যত ভাবছিলাম ততই দম বন্ধ লাগছিল। আমি আমার গ্লাস নিয়ে বাইরের দিকে এগোলাম, আর তখনই একটা মেয়ে সরাসরি আমার সাথে ধাক্কা খেল। তার শরীর থেকে একটা মিষ্টি গার্ডেনিয়া ফুলের সুগন্ধ আসছিল, মনে হচ্ছিল যেন বাতাসটাই বদলে গেছে। আমি নিচে দেখলাম এক সুন্দরী মহিলা আমার বাহুবন্ধী হয়ে আছে। সে একটা ব্ল্যাক স্লিপ ড্রেস পরেছিল, ওপর থেকে একটা ওভারসাইজড ব্লেজার কাঁধে রাখা ছিল, আর চুলগুলো হালকা ঢেউয়ের মতো কাঁধের উপর পড়ছিল। তার উজ্জ্বল আর হালকা লালচে গালের ওপর কিছু চুলের গোছা লেপটেছিল। তার ঠোঁটে একটা হালকা নেশাগ্রস্ত হাসি ছিল, আর তার গলার স্বর ছিল নরম আর কিছুটা গম্ভীর, একদমই সুকিনের বিরক্তিকর গলার মতো নয়। তার আওয়াজ শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। আমি সাথে সাথে তাকে সামলে নিলাম আর বললাম, ঠিক আছে, তোমার যদি মাথা ঘোরে তবে আমার উপর ভর দাও, আমি স্থির আছি। হাহ। সে একটু হাসল আর আমার থেকে দূরে যাওয়ার বদলে আরও কাছে চলে এলো। সে আমার হাত থেকে গ্লাসটা তুলে নিল আর সরাসরি এক চুমুক দিল। তারপর ভুরু কুঁচকে বলল, তোমার মন ভেঙেছে বুঝি? একাকী দুঃখ পান করছ। সেই মুহূর্তে আমি ভেঙে পড়লাম। সুকিন যা যা করেছিল সব কিছু সেই অচেনা মেয়েটাকে বলে দিলাম। সে শুধু শান্ত হয়ে শুনল, মাঝে মাঝে বলছিল যে ওই মেয়েটার রুচি একদমই জঘন্য। সে বলল, যদি আমি একটু কম বয়সী হতাম তাহলে আমিই তোমার পেছনে ছুটতাম। এটা শুনে আমার ইগো, যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত ধুলোয় মিশেছিল, আবার জেগে উঠল। যত আমি তার দিকে তাকাচ্ছিলাম ততই তার মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। সে ম্যাচিওর ছিল, সুন্দরী ছিল, নম্র ছিল, এবং স্পষ্টতই জানত যে একটা ছেলের মাথায় কি চলছে। আমরা দুজনে কথা বলতে থাকলাম, একের পর এক ড্রিঙ্কস নিতে থাকলাম, আর দুনিয়ার সব বিষয় নিয়ে আলোচনা করতে থাকলাম। আমি শুধু এটুকুই জানতাম যে তার নাম লিলি। শরীরে অ্যালকোহল যাওয়ার সাথে সাথে পৃথিবীটা আক্ষরিক অর্থেই ঘুরতে শুরু করেছিল। আমি তাকে সামলাতে সামলাতে বার থেকে বাইরে এলাম। সে আমার দিকে তাকিয়ে হালকা হাসল আর ধীরে ধীরে ফিসফিস করে বলল, হ্যাঁ বাচ্চা, আমার সাথে আসার মতো সাহস আছে তো? সেই মুহূর্তে আমার রক্ত আক্ষরিক অর্থে গরম হয়ে গেছিল। শুধু তার সাথে যাওয়াই নয়, সে যদি বলতো তাহলে আমি আগুনের সাগরও পাড়ি দিতাম। আমি তখনই একটা ট্যাক্সি থামালাম এবং আমরা সোজা শহরের সবথেকে বিলাসবহুল হোটেলের দিকে রওনা দিলাম। পুরোটা রাস্তা সে আমার সাথে লেপ্টে ছিল,
একদম চুপচাপ, একদম শান্ত। শুধু একটা জিনিসই স্থির ছিল, তার হাতটা, যেটা আমার বাহু কিছুতেই ছাড়ছিল না। এরপর যা যা হয়েছিল সেগুলো ছিল কেবল ভেঙে যাওয়া কিছু স্মৃতির টুকরোর মতো। আমার শুধু এটুকুই মনে আছে, হোটেল সুইটের সেই উষ্ণ অ্যাম্বার লাইট, তার শরীর থেকে আসা সেই নেশাতুর গার্ডেনিয়া ফুলের সুগন্ধ, তার রেশমি চুল, মখমলের মতো স্কিনের অনুভূতি, আর তার বারবার আমার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলা, অল্প বয়সীরা সবসময় শক্তিতে ভরপুর থাকে। তারপর যখন আমার চোখ খুলল, সে গায়েব। আমি পাগলের মতো বিছানায় তাকে খুঁজতে লাগলাম, কিন্তু সেখানে কিছুই ছিল না, শুধু একটা না খোলা মিনারেল ওয়াটারের বোতল আর একটা কালো সিল্কের হেয়ার টাই, চুলের ফিতে। আমি সেই হেয়ার টাইটা উঠালাম, নিজের নাকের কাছে নিলাম আর গভীর শ্বাস নিলাম। ওটাতে তখনও হালকা গার্ডেনিয়া ফুলের সুগন্ধ লেগেছিল। আমার ভেতরে আবেগের ঝড় বইছিল, একটা অদ্ভুত শূন্যতা, এক ধরনের তৃপ্তি, আর কিছুটা হতাশা। এত ঘটনাবহুল একটা রাতের পর সবকিছু একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি শাওয়ার নিলাম, গতরাতের সুগন্ধ ধুয়ে ফেললাম, জামাকাপড় পরলাম, আর সেই হেয়ার টাইটা নিজের পকেটে রেখে দিলাম, যেন ওটা কোনো গোপন সম্পদ। তারপর আমি হোটেল থেকে বেরিয়ে এলাম। রাস্তায় আসা মাত্রই আমার ফোনটা কেঁপে উঠল। ডম লিডারের কল আসলো। সে আক্ষরিক অর্থে চিৎকার করছিল, চিন, তুই কোথায় মরেছিলি? সারা রাত কল করেছি তোকে, আর ওই সু কিন নিচে সেই বড়লোক ছেলেটার সঙ্গে দাঁড়িয়ে আছে শুধু তোকে সবার সামনে বেইজ্জিত করার জন্য। আমি একটা তাচ্ছিল্যের হাসি দিলাম। মনে বিন্দুমাত্র কোনো অনুভূতি ছিল না। এটা যদি কাল হতো তাহলে হয়তো আমি রাগে ফেটে যেতাম, রাগে কাঁপতাম আর ওদের উপর চিৎকার করতাম। কিন্তু আজ, এখন আমি একদম শান্ত ছিলাম। আমি শুধু ক্যাজুয়ালি কান চুলকোতে চুলকোতে একটা ধীরস্থির হাসির সঙ্গে সুকিনের দিকে তাকালাম। সুকিন, তোমার কি সত্যিই মনে হয় যে কোনো বড়লোক ছেলের সঙ্গে লেপ্টে থাকলে তুমি হঠাৎ রাজকন্যা হয়ে যাবে? এই কথা শুনে রাগে তার মুখ বিকৃত হয়ে গেল। সুকিন, এই আজেবাজে কথা কি বলছো? আমি হালকা করে হাসলাম। মানে? ও, তেমন কিছু নয়। আমার নজর তার জমকালো অতি দামি ডিজাইনার পোশাকের ওপর পড়ল, যেটা নিশ্চিতভাবেই ওয়েং হু কিনে দিয়েছিল। আমার গলার স্বর কিছুটা তীক্ষ্ণ আর চঞ্চল হয়ে গেল। শুধু মনে হচ্ছে তুমি মানুষ হওয়া ছেড়ে দিয়ে একটা অ্যাক্সেসরিতে পরিণত হয়েছ। এতে তোমার ক্লান্তি লাগে না? আজ সে তোমাকে ব্যাগ আর পোশাক দিচ্ছে, কাল কোনো নতুন মডেলের জন্য তোমাকে সরিয়ে দেবে। তোমার কি সত্যিই মনে হয় সে তোমার তওয়াক্ক করে? এতটাও মোহাগ্রস্ত থেকো না। এটা শোনা মাত্রই ওয়েং হু নিয়ন্ত্রণ হারালো। সে সরাসরি আমার দিকে এলো, হাত মুষ্টিবদ্ধ করল যেন এখনই আমাকে মারবে। তুই তোর সীমার ছাড়িয়ে যাচ্ছিস, মার খেতে চাস নাকি? আমি একটুও নড়লাম না, বরং আরও এক পা এগিয়ে গেলাম, সরাসরি তার সামনে। তারপর ওপরের ক্যামেরার দিকে আঙুল তুললাম আর হাসলাম। হ্যাঁ, তোই যদি সাহস থাকে তাহলে মার না, এখানেই মার। ক্যাম্পাসের ক্যামেরা সব রেকর্ড করবে। যেই তুই আমাকে হাত দিবি, আমি সোজা মাটিতে লুটিয়ে পড়ব। আর তোকে যদি কোর্টে টেনে নিয়ে গিয়ে তোর থেকে টাকা আদায় না করি, তাহলে আমি তোকে নিজের বাপ বলবো। আমার হারানোর কিছু নেই, টাকা তোর কাছে আছে। দেখা যাক স্কুল কাকে সাপোর্ট করে, একটা বখরে যাওয়া বড়লোক ছেলেকে নাকি একজন সাধারণ স্টুডেন্টকে। তার মুষ্টিবদ্ধ হাত হাওয়ায় জমে গেল, মুখ লাল হয়ে গেল, চোখে দ্বিধা। সে আক্ষরিক অর্থে ফেঁসে গেল। ভিড়ের মেজাজ সাথে সাথে বদলে গেল। এখন সবাই ওয়েংহুর দিকে আঙুল তুলে দেখাতে লাগল। সবাই হাসছিল। সে হয়তো জীবনে প্রথমবার এমন অপমান অনুভব করল। দাঁতে দাঁত চেপে বলল, ব্রোক লুজার, নিঃস্ব অপদার্থ। কিন্তু এবার আর হাত তোলার সাহস হল না। আমি আবারও সুকিনের দিকে তাকালাম। তার মুখ লাল থেকে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, পুরো শরীর রাগে কাঁপছিল। আমি বাঁকা হেসে বললাম, আর তুমি এটা ভেবে বেশি খুশি হয়েও না যে ব্রেকআপে আমি ভেঙে পড়েছি। সত্যি বলবো, গতরাতে যার সাথে আমার দেখা হয়েছে সে তোমার থেকে ১০০ গুণ বেশি হট, ১০০ গুণ বেশি নম্র, এবং তার লেভেলই আলাদা। তুমি তার সামনে কেবল একটা পানসে বাঁধাকপির মতো। আসলে আমার তোমাকে ধন্যবাদ জানানো উচিত। তুমি আমাকে ডাম্প না করলে তার দেখা আমি কোনোদিন পেতাম না। এই কথাগুলো বের হওয়া মাত্রই সুকিনের মুখ নীল হয়ে গেল। সে জোরে চিৎকার করে উঠল, লিনচেন, তুমি একদম নির্লজ্জ। আমি একটু হাসলাম। হতে পারে, কিন্তু তোমার মতো গোল্ড ডিগারের থেকে তো ভালো। আমি হাত নেড়ে ইশারা করলাম যেন কাজ শেষ, আর সোজা ডম বিল্ডিংয়ের দিকে হাঁটা দিলাম। পেছনে ফেলে এলাম হতভম্ব জনতা আর রাগে ফুঁসতে থাকা সুকিন আর ওয়েং হুকে। ডর্মে ঢুকতেই আমার ৩ রুমমেট আমার উপর ঝাঁপিয়ে পড়ল। সবাই খুব উত্তেজিত ছিল। ভাই, তোকে তো আজ বস লাগছিল, ওই দুজনকে একদম চুপ করিয়ে দিয়েছিস। ডম লিডার পিঠ চাপড়ে দিল। মন্দ নয় চেন, তুই তো রাতারাতি লেভেল আপ করে ফেলেছিস। সত্যি করে বলতো, কোনো হট বয়স্কা মহিলাকে পটিয়েছিস নাকি শুধু অভিনয় করছিলি? আমি শুধু হাসলাম।
নিজের পকেট থেকে সেই কালো সিল্কের হেয়ার টাইটা বের করলাম আর কায়দা করে টেবিলের ওপর ছুড়ে দিলাম। তারপর ভ্রু কুঁচকে বললাম, আমি মিথ্যে কেন বলবো? আমার ভাই হাওয়াই কথা বলে না। তিনজন একসাথে ওই হেয়ার টাইটার উপর ঝুঁকে পড়ল। কৌতূহলে তাদের চোখ যেন বেরিয়ে আসছিল। একসাথে প্রশ্নের বৃষ্টি শুরু হলো। কে ছিল সে? দেখতে কেমন? বয়স কত হবে? কি করে? আমি তো তাদের প্রশ্নের মুখে পড়ে গেলাম। জাস্ট একটা র্যান্ডম হুকআপ ছিল। আমি এর থেকে বেশি কোনো তথ্য দিইনি। এটা এই জন্য নয় যে আমি কিছু লুকোচ্ছিলাম, বরং এই জন্য যে আমি নিজেও তার সম্পর্কে কিছুই জানতাম না। পরের কয়েকদিন আমি বারবার পকেটে রাখা সেই হেয়ার টাইটা আঙুল দিয়ে ঘোরাতে থাকলাম, যেন ওটার মাধ্যমেই আমি লিলিকে অনুভব করতে পারি। তার স্মৃতিগুলো আমার মাথায় গেঁথে গেছিল। সেই রাতটা একটা ঝড়ের মতো আমার জীবনে এসেছিল। সবকিছু উলটপালট করে দিয়ে, মনটাকে এলোমেলো করে দিয়ে, কোনো চিহ্ন ঠাড়াই সে গায়েব হয়ে গেছিল। আমি প্রায় এটাকে একটা ওয়ান নাইট স্ট্যান্ড ভেবে ভুলে যেতে যাচ্ছিলাম এবং জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবছিলাম, তখনই আমার ফোনটা কেঁপে উঠল। মায়ের ফোন। আমার মা ঝেংল্যান একজন সাধারণ উত্তর পূর্বাঞ্চলীয় মহিলা। সোজাসাপটা কথা বলেন আর সব সময় নিজের ছোট সুপারমার্কেট নিয়ে ব্যস্ত থাকেন। আমাদের জীবন খুব একটা বিলাসবহুল ছিল না, আর আমি প্রায় তার কথা মেনে নিতাম, মাঝে মাঝে একটু তক্ক করা বাদে। ফোনটা ধরা মাত্রই তার কড়া গলা সরাসরি কানে এলো। লিনচেন, তুই এই উইকেন্ডে বাড়ি আসছিস কিনা? তোর আন্টি শহরে ফিরে এসেছে। রোববার ডিনারে আসছে। সে তোর প্রিয় রোস্টেড পোর্ক রান্না করছি। 1 সেকেন্ডের জন্য থামলাম। আন্টি লিন? আমার মায়ের এত বন্ধু ছিল যে হয়তো ছোটবেলায় আমি ৮০ বা ১০০ জন আন্টির সাথে দেখা করেছি, কিন্তু এই নামটা একটু পরিচিত লাগল। সম্ভবত তিনি মায়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিলেন। শুনেছিলাম তিনি বহু বছর আগে ব্যবসার জন্য দক্ষিণে চলে যান, তারপর বিদেশে। ১০ বছরেরও বেশি হয়ে গেছে তাকে দেখা। তাকে নিয়ে আমার কেবল এক আবঝা স্মৃতি ছিল। কোন লিন? আমি খুব সাধারণভাবে জিজ্ঞেস করলাম। এটা শুনে মা সাথে সাথে রেগে গেলেন। কোন লিন মানে কি? লিন মান, আমার বেস্ট ফ্রেন্ড। তুই যখন ছোট ছিলি না, সে তোকে কোলে করে ঘুরত। এমনকি তোর ফর্মুলা মিল্কের টাকা পর্যন্ত সে দিয়েছিল। তারপর রাগন্ত স্বরে বললেন, রাগে, তোর স্মৃতিশক্তি কি কুকুরে খেয়ে নিয়েছে? ব্যাস, উইকেন্ডে বাড়ি চলে আয়। আর শোন, সে তোকে একটা ব্লাইন্ড ডেটে পাঠাতে চায়। সে জানতে পেরেছে তুই ডাম্পড হয়েছিস, তাই এখন সে তোর জন্য একটা মেয়ে খুঁজে দেবে, যে অবশ্যই একটা ভালো মেয়ে হবে। ব্লাইন্ড ডেটের নাম শুনেই আমার মাথা ঘুরে গেল। আমি স্বাভাবিক থাকার অভিনয় করলাম। হ্যাঁ হ্যাঁ মা, বুঝেছি, উইকেন্ডে আসব। কলটা কেটে দিলাম, আর ওটা নিয়ে বিশেষ ভাবলাম না। আমার কাছে তো সেটা ছিল মায়ের একটা বন্ধু ডিনারে আসছে আর একটা সাধারণ ব্লাইন্ড ডেট, ব্যাস। একটু পরে আমি ভাবতে লাগলাম আমি কিছু অজুহাত দেখিয়ে বেরিয়ে পড়ব, কারণ এমনিতেও আমার মাথা এখনো শুধু একজনের চিন্তাতেই আটকে আছে, সিস্টার লিলি। কোনো অজানা মেয়ের সাথে দেখা করার ব্যাপারে আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। উইকেন্ড চলে এলো। আমি দুপুর পর্যন্ত ঘুমালাম। তারপর তৈরি হয়ে ক্যাব ধরে নিজের এলাকার দিকে রওনা দিলাম। আমাদের পরিবার একটা পুরনো আবাসিক এলাকায় থাকে। ক্যাম্পাস থেকে খুব বেশি দূরে নয়, মাত্র ২০ মিনিটের পথ। বাড়ির দরজার কাছে পৌঁছানো মাত্রই একটা পরিচিত গন্ধ বাতাসে ভেসে আসছিল। রোস্টেড পোর্কের জিভে জল আনা সুগন্ধ, আর তার সাথে মেশানো হালকা গার্ডেনিয়া ফুলের সুবাস। আমার বুকটা ধক করে উঠল। পা দুটো যেন সেখানেই জমে গেল। অবাক হয়ে গেলাম। ওই সুবাসটা ঠিক সেদিনের মতোই ছিল, যেটা সেই রাতে হোটেলে অনুভব করেছিলাম। নিজেকে বোঝাতে শুরু করলাম, পাগল হইস না, গার্ডেনিয়া পারফিউম তো অনেকেই ব্যবহার করে, পৃথিবীটা এতটাও ছোট নয়। মাথা ঝাঁকিয়ে নিজেকে শান্ত করলাম। চাবি বের করে দরজা খুললাম। মা, আমি চলে এসেছি, চিৎকার করে ডাক দিলাম। জুতো পাল্টানোর সময় লিভিং রুমের দিকে তাকালাম, আর সেই এক নজরে আমার পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। সোফায় একজন মহিলা বসেছিলেন। তিনি শ্যাম্পেন রঙের সিল্কের ড্রেস পরেছিলেন। তার উপস্থিতিতে এক স্বাভাবিক লাবণ্য ছিল, একদম অনায়াসও, কিন্তু এতটাই প্রভাবশালী যে চোখ ফেরানো মুশকিল। দুপুরের রোদ জানালা দিয়ে ভিতরে আসছিল, আর সরাসরি তার ওপর পড়ছিল, যেন তার চারপাশে এক কোমল উজ্জ্বল আভা তৈরি হয়েছে। তিনি পরিণত ছিলেন, মার্জিত ছিলেন, এবং তার ভিতর থেকে এক আভিজাত্যপূর্ণ নারীসুলভ আকর্ষণ আক্ষরিকভাবেই উপচে পড়ছিল। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার মুখ। আমি তাকে চিনে নিতাম, চাই তিনি ছাই হয়ে যান। সেই বারের মেয়েটিই ছিলেন, সেই রহস্যময় সিস্টার লিলি, যার সাথে আমি রাত কাটিয়েছিলাম। আমার হাত থেকে চাবিটা পিছলে পড়ে গেল। মেঝেতে পড়ার বিকট শব্দ সারা ঘরে প্রতিধ্বনিত হল। আমার মাথা একদম ফাঁকা হয়ে গেল। মনে হচ্ছিল যেন কেউ আমাকে সরাসরি বজ্রপাতে আঘাত করেছে। ভাইরে, আমাকে কেউ এখান থেকে তুলে নিয়ে যা। যে মহিলাকে মা বলতেন, যে তিনি আমাকে ছোটবেলায় কোলে করে ঘুরতেন, এমনকি আমার দুধের খরচ পর্যন্ত দিয়েছিলেন, যাকে আমার সম্মানের সাথে আন্টি বলা উচিত ছিল, তিনিই সেই মহিলা যার সাথে আমি কয়েক রাত আগেই বিছানায় ছিলাম। আমার গলার আওয়াজে তিনি কেঁপে উঠলেন। তিনি আমার দিকে তাকালেন, আর আমাদের ৪ চোখ এক হল। ১ সেকেন্ডের মধ্যেই সবকিছু তার কাছে পরিষ্কার হয়ে গেল। তার হাতের গ্লাসটা হালকা কেঁপে উঠল। জল প্রায় উপচে পড়ার মতো অবস্থা। তার হাসিটা জমে গেল, আর তার মুখে এক তীব্র আতঙ্ক আর চরম বিস্ময় ফুটে উঠল। তার চোখের মনি ছোট হয়ে গেল, যেন বাস্তবতা হঠাৎই তার ওপর এসে আছড়ে পড়েছে।
তারপর তিনি তড়িঘড়ি নিজেকে সামলে নিলেন এবং মুখে এক কৃত্রিম ভদ্র হাসি ফুটিয়ে তুললেন। কিন্তু সেই হাসিটা মোটেও স্বাভাবিক ছিল না। আড়ষ্ঠতা আর অস্বস্তিতে ভরা, আর তার কানের লতি পর্যন্ত লাল হয়ে যাচ্ছিল। চিনচেন, তুই এসে গেছিস? মা রান্নাঘর থেকে উকি দিলেন। হাতে খুন্তি নিয়ে হাসতে হাসতে বললেন, এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? যা বস, তোর আন্টির পাশে গিয়ে বস, কথা বল, খাবার এখনই রেডি হয়ে যাবে। আমি অনিচ্ছাকৃতভাবে হেঁটে সোফার সামনে গেলাম এবং একটা সিঙ্গেল আর্ম চেয়ারে বসলাম। আমি বুঝতেই পারছিলাম না যে কোথায় তাকাবো, কিন্তু চোখের কোণ দিয়ে আমি একভাবে তার দিকেই তাকিয়েছিলাম। সে মার্জিতভাবে তার পা দুটো আড়াআড়ি করে রেখেছিল। তার শরীরের খাঁজগুলো ছিল ছিপছিপে আর দুধের মতো ফর্সা, ঠিক যেমনটা সেই রাতে অনুভব করেছিলাম। গ্লাস ধরা তার কমনীয় সুন্দর হাত, নখগুলো একদম নিখুঁত, আর তাতে হালকা নিউড পিঙ্ক রঙের নেল পলিশ লাগানো ছিল। এগুলো সেই হাত যা সেই রাতে আমার পিঠে পিছলে যাচ্ছিল আর হালকা আঁচড়ের দাগ রেখে গিয়েছিল। আমি যত মনে করছিলাম, আমার হার্ট তত জোরে ধরফর করছিল। পালস নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু এবার কোনো উত্তেজনা ছিল না, ছিল শুধু ভয়, একদম বিশুদ্ধ আতঙ্ক। আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা ঘামের একটা স্তর জমে গেল। মা তো পাশে বসে ননস্টপ কথা বলে যাচ্ছিলেন। তুমি তো জানোই না এই ছেলেটার অবস্থা। ওর গার্লফ্রেন্ড ওকে ডাম্প করেছে। ও আজকাল একদম হাওয়ায় উড়ে বেড়ায়। আমি খুব টেনশনে আছি। তোমার তো অনেক জানাশোনা আছে, কোনো ভালো মেয়ে থাকলে বলো না, ওর বিয়েটা ঠিক করে ফেলি। লিনমান ধীরে ধীরে তার গ্লাসটা তুলল, এক ছোট চুমুক দিল, আর তারপর তার চোখ আমার দিকে উঠল। তার দৃষ্টিতে অদ্ভুত কিছু একটা ছিল, কিছুটা টিজিং, কিছুটা লজ্জা, আর এমন কিছু যা বোঝা যাচ্ছিল না। তার ঠোঁটের কোণে হালকা একটা বাঁকা হাসি ফুটে উঠল। অবশ্যই, সে বলল। চিনচেন, বলো, তোমার কেমন ধরনের মেয়ে পছন্দ? আন্টি তোমার জন্য খুঁজে দেবে। আমি তখন যে জল খাচ্ছিলাম তা প্রায় মুখ দিয়ে বেরিয়ে আসছিল। আমি জোরে কাশতে শুরু করলাম। হ্যাঁ, আন্টি, আপনি সিরিয়াসলি ওটাই জিজ্ঞেস করছেন যা আপনি আগে থেকেই জানেন? আপনি তো পরিষ্কার জানেন না আমার কি পছন্দ। আমার মুখ লাল হয়ে সোজা কান অবধি পৌঁছে গেল। গ্লাসটা হাত থেকে প্রায় পিছলেই যাচ্ছিল। মা এক সেকেন্ডের জন্য থামলেন, তারপর হেসে উঠলেন আর আমার কাঁধে একটা হালকা চাপড় দিলেন। বদমাস, বেশি স্মার্ট সাজছিস না। আন্টির সাথে কেউ এইভাবে মজা করে? সোজা হয়ে বস আর ভদ্রভাবে কথা বল। আমি জোর করে একটা হাসি দিয়ে বললাম, মা, জাস্ট মজা করছিলাম। আন্টি চাও, প্লিজ কিছু মনে করবেন না। আমি তো শুধু এটাই বলছিলাম যে আপনার মতো এত রুচিশীল মহিলা আমি আগে কখনো দেখিনি। লিনমান এক গভীর শ্বাস নিল, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। সে আমাকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। তাতে সতর্কবার্তাও ছিল, লজ্জাও ছিল, আর একটা হালকা চঞ্চল বাঁকা হাসিও ছিল। তারপর মায়ের দিকে ফিরে হাসল। কোনো ব্যাপার না, ছেলেটা একটু বেশিই চঞ্চল। চীনের কথা বলার ক্ষমতা বেশ সাবলীল। আমি মনে মনে হাসলাম। সাবলীল কথা? আন্টি, সেই রাতে তো আপনি এটাকে অন্য কিছুই বলছিলেন। তখন আপনাকে বেশি আন্তরিক মনে হচ্ছিল। কিছুক্ষণ পর মা সব খাবার বেড়ে দিলেন। রোস্টেড পর্ক, সুইট অ্যান্ড সাওয়ার রিবস, স্টিমড ফিশ, টেবিল একদম ভর্তি। মা লিনমানকে ধরে বসালেন আর তার প্লেটে বারবার খাবার তুলে দিতে থাকলেন। সেই সাথে পুরনো স্মৃতিচারণ করতে থাকলেন। আর তখনই আমি আসল ধাক্কাটা পেলাম। লিনমান যে এইমাত্র ফিরে এসেছে তা নয়, সে তো গত আধ বছর ধরেই এখানে ছিল। আর শুধু এটাই নয়, সে একটা হাই এন্ড মিডিয়া কোম্পানি শুরু করেছিল, যা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছিল। সে এখন একজন পুরো দস্তুর হাই পাওয়ার্ড সিইও। তার মোট সম্পত্তি হয়তো কল্পনাতীত। শুধু কাজে এতটাই ব্যস্ত ছিল যে মায়ের সাথে দেখা করতে পারেনি। আমার মাথা ঘুরে গেল। তার মানে আমি শুধু কোনো সাধারণ মেয়ের সাথে ছিলাম না, ছিলাম একজন মাল্টি মিলিয়নেয়ার গার্ল বসের সাথে। ডিনারের সময় মা বারবার ড্রিঙ্ক সার্ভ করছিলেন। লিনমানের জন্য রেড ওয়াইন আর আমার জন্য এক গ্লাস। লিনমান হালকা চুমুক দিচ্ছিল আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। তার চোখে অনেক রকম আবেগ খেলা করছিল। মায়ের সামনে থাকায় আমার আত্মবিশ্বাস একটু বেড়ে গেল আর আমি একটা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আমার গ্লাসটা তুললাম। আন্টি চাও, ওয়েলকাম ব্যাক। সে গ্লাসে গ্লাস ঠেকালো, চুমুক দিল আর হাসল। থ্যাংক ইউ চিনচেন। আমি ক্যাজুয়ালি কথা চালিয়ে গেলাম। আন্টি, তো আপনি এত ব্যস্ত থাকেন, কখনো রিল্যাক্স করার জন্য বারে যান? আমি কিছুদিন আগে রুমমেটদের সাথে রোজমেরিতে গিয়েছিলাম। আমার মনে হলো আমি কাউকে দেখেছি একদম আপনার মতোই। হয়তো চোখের ভুল। যেই আমি এটা বললাম, অমনি তার হাতটা জোরে কেঁপে উঠল। চপস্টিকগুলো পড়তে পড়তে বেঁচে গেল।
তার মুখটা হঠাৎ একদম ফ্যাকাশে হয়ে গেল। সে আমাকে এমন এক দৃষ্টিতে দেখল যেন সোজা আমার ভিতরটা দেখছে। তাতে ছিল একদম স্পষ্ট সতর্কতা। মা তো কিছুই জানতেন না। যেই তিনি শুনলেন আমি ক্লাবে গিয়েছিলাম, অমনি তিনি ফেটে পড়লেন। লিনচেন, আবার সেই সব নোংরা জায়গায় ঘুরছিস? কতবার বারণ করেছি বলতো? বারে শুধু ঝামেলা হয়। তুই একজন স্টুডেন্ট, তোর ওখানে কি কাজ? ডাম্প হওয়ার পর কি তুই বিগড়ে গেলি? আমি সাথে সাথে সামলে নিলাম। মা, ভুল হয়ে গেছে। বন্ধুদের সাথে শুধু একবারই গিয়েছিলাম, আর কোনোদিন যাব না। আর প্রমিস করছি, আমার মনে হয় আমি ভুলই দেখেছি। কিন্তু মনে মনে আমি জানতাম যে আমি ভুল দেখিনি। সে দেখতে ঠিক আন্টি চাওয়ের মতোই ছিল, যদিও স্বাভাবিকভাবে সেটা তিনি হতেই পারতেন না। লিন মান শেষ পর্যন্ত এক দীর্ঘশ্বাস ফেলল, যেন তার কাঁধ থেকে এক বিশাল বোঝা নেমে গেল। তারপর হঠাৎ কথা ঘুরিয়ে দিয়ে মাকে বলল, ঠিক আছে, ও এখন বড় হয়েছে। বন্ধুদের সাথে বাইরে গিয়ে রিল্যাক্স করা স্বাভাবিক। আমিও খুব কম রেয়ারলি বারে যাই, শুধু মাঝে মধ্যে ক্লায়েন্টের সাথে মিটিংয়ের জন্য। চিনচেন অন্য কাউকে দেখে থাকবে, শুধু ভুল বুঝেছে। এটা বলার সময় তার চোখ আবার আমার দিকে এলো, এক তীক্ষ্ণ সতর্ক বার্তার সাথে, যেন বলছে, বেশি কথা বলিস না। কিন্তু আমি তো মনে মনে মজা নিচ্ছিলাম। মাথা নিচু করে ভাত খেতে লাগলাম। কিন্তু আমার ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি লুকাতে পারছিলাম না। এই ডিনারটা ছিল বিপজ্জনক টানা টনের ওপর দিয়ে হাঁটার মতো, কিন্তু সেই সাথে এক নেশাধর্মী রোমাঞ্চ। আমি প্রতিটা সুযোগে তাকে উস্কানি দিচ্ছিলাম, ছোট ছোট ইঙ্গিত দিচ্ছিলাম, আর তাকে আতঙ্ক আর রাগের দোলাচলে দোলাচ্ছিলাম, যেখানে তাকে স্বাভাবিক থাকার অভিনয় করতে হচ্ছিল। এই সব কিছুই খুব বিনোদনমূলক ছিল। সে খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করছিল। একদিকে মায়ের সাথে কথা, অন্যদিকে আবাকে রাগী দৃষ্টি। ডিনার শেষ হওয়ার পর্যন্ত সে বিশেষ কিছু খায়নি, কিন্তু ওয়াইন অনেকটা খেয়ে ফেলেছিল। তার গালগুলো হালকা লাল হয়ে গেছিল, আর জানি না কেন আমার মন আরও অস্থির হয়ে উঠছিল। অবশেষে ডিনার শেষ হলো। মা প্লেটগুলো গোছাতে শুরু করছিলেন। তখনই চাও উঠে দাঁড়ালো। আমি চলি। মা সাথে সাথে তার সামনে চলে এলেন। আরে না, তুমি ড্রিঙ্ক করেছ, ড্রাইভ কি করে করবে? একদম পারফেক্ট টাইম। চিনচেনের কাছে লাইসেন্স আছে, ও তোমাকে ড্রপ করে দিয়ে আসবে। চিনচেন, জলদি যা, আন্টিকে সাবধানে বাড়ি ছেড়ে দিয়ে আয়। আর যতক্ষণ সে বাড়ির ভিতরে না যাচ্ছে ততক্ষণ ফিরবি না। আমার মন আক্ষরিকভাবে জয়ের উল্লাসে মেতে উঠল। আমি সাথে সাথে বললাম, ডান মম, মিশন অ্যাকসেপ্টেড। লিনমান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মা তাকে সুযোগই দিলেন না। ব্যাস, ঠিক হয়ে গেছে, আমি টেনশন নিতে পারবো না। ওকে ড্রাইভ করতে দাও, শিখতেও পারবে। একজন সফল সিইওর সাথে সময় কাটালে কিছু শিখতে পারবে। এখন তার কাছে আর কোনো অপশন ছিল না। সে রাজি হয়ে গেল। আমি চাবি নিয়ে তার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। আমরা দুজনে সরাসরি বেসমেন্ট পার্কিংয়ের দিকে গেলাম। পুরো রাস্তায় একটা শব্দও কেউ বলেনি। নীরবতা এতটাই ভারী ছিল, শুধু পায়ের শব্দের প্রতিধ্বনি হচ্ছিল। আমরা একটা চকচকে মুক্তোর মতো সাদা রঙের পর্শ গাড়ির সামনে দাঁড়ালাম। সে রিমোট টিপল, বিপ শব্দে গাড়ি আনলক হল। যেই সে আমার দিকে ফিরল, তার মুখোশটা একদম খুলে গেল। ভদ্র হাসি উধাও, তার জায়গায় একদম খাঁটি রাগের বহিঃপ্রকাশ। তার গলার স্বর নিচু ছিল, কিন্তু বিপজ্জনক। লিনচেন, ডিনার টেবিলে ওসব কি হচ্ছিল? আমি আড়ায়েসে গাড়িতে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে হালকা হাসলাম। সত্যি বলতে তার রাগটাও কিউট লাগছিল। কিছু না আন্টি, শুধু এটা চেক করছিলাম যে সেই রাতের পর আপনার ঘুমটা ভালো হয়েছিল কিনা। চুপ করো, সে সাথে সাথে ফেটে পড়ল। সে এগিয়ে এসে আমার মুখ চেপে ধরার চেষ্টা করল, কিন্তু আমি তার কবজি ধরে ফেললাম। তার ত্বক ঠিক সেই রাতের মতোই স্বরনরম ছিল। আমার হাতের বাঁধন একটু শক্ত হল, আর আমি তার হৃৎস্পন্দন অনুভব করতে পারলাম, দ্রুত আর অস্থির। আমার হৃৎপিণ্ড 1 সেকেন্ডের জন্য থমকে গেল। উত্তেজনা চরমে ছিল। আমি নিজেকে আটকাতে পারলাম না। আরও এক পা এগিয়ে গেলাম, এতটাই কাছে যে আমরা প্রায় একে অপরের সাথে স্পর্শ করছিলাম। পার্কিংয়ের অস্পষ্ট লালে শুধু একটা হালকা আভা তার মুখে পড়ছিল। তার চোখের পলক হালকা কাঁপছিল। আমি হালকা করে তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করলাম, আন্টি চাও, আপনি এত কি লুকাচ্ছেন? আমার গলার স্বর নিচুজ কিন্তু গম্ভীর ছিল, আর সেই রাতের স্মৃতি আমাদের মাঝে বাতাসে ভাসছিল। পরের মুহূর্তেই সে যা করল তা আমার পুরো জীবনটা বদলে দিল। গেস করো, কি হলো? তো এরই সাথে এই পার্ট শেষ করছি। নেক্সট পার্টের জন্য বেশি বেশি কমেন্ট করো, কারণ এর পরের পার্টও আছে। ভিডিও বানাতে একটু সময় লাগবে, তাই ভিডিওতে লাইক দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ এবং বাই।